এখানে মঞ্চে ফরাদ ভাই আছেন, যার জন্য এই অনুষ্ঠানটা আদৌ সম্ভবপর হলো। এবং আপনাদের সবাইকে যে পর্যন্ত এখন অনুষ্ঠান হলো সে পর্যন্তর জন্য এবং আগামী সামনে যে অংশটা হবে সেটাই আমরা মনে করছি যে প্রধান অংশ, যেখানে ফরাদ ভাই আশা করি আমরা যে গান এর সঙ্গে সঙ্গে লালনের কালাম, ভাব, দর্শন এগুলো ব্যাখ্যা করে আমাদের শোনাবেন। এই ব্যাপারটা অনেকদিন আগে শুরু করেছেন ফরাদ মাজার। তার বয়সী কেউ আমার ধারণা এই ধারায় অগ্রসর হননি, আপনারা অনেকেই জানেন। কিন্তু আমাদের প্রজন্মে বা আমাদের কাছাকাছি প্রজন্মে লালনকে দেখার দৃষ্টিভঙ্গিটা আসলে যথেষ্ট পরিমাণ পাল্টেছে। এককভাবে কাজ করার জন্য বা দীর্ঘদিন ধরে এই কথাগুলো বলে যাওয়ার জন্য, লেখার জন্য নিশ্চয়ই ফরাদ ভাই এই কৃতিত্বটা পাবেন। তবে দুনিয়া জুড়ে ভাবগত এবং দর্শনগত যে পরিবর্তনগুলো হয়েছে সেটারও একটা বড় প্রভাব এখানে আছে। ফলে আমি যারা লালনকে ফোক হিসেবে পড়তেন, এটা আমরা জানি এখন মোটামুটি আমাদের এখানে এটা খুব পরিষ্কার। আপনাদেরকে আমি মনে করিয়ে দিই, যখন গৌতম ঘোষের মনের মানুষ সিনেমাটা বেরিয়েছিল, মুক্তি পেয়েছিল, তখন লালন বিষয়ে আমাদের সমাজে নানান ধরনের যে দ্বন্দ্ব, বিক্ষোভ, বিরোধ, বিসংবাদ আছে, সেগুলোর একটা খুব চমৎকার প্রকাশ ঘটেছিল। আমরা লক্ষ্য করেছিলাম যে আমাদের এখানকার সিনিয়র সিটিজেন যারা বুদ্ধিজীবী, তারা প্রত্যেকেই অলমোস্ট উইদাউট এনি এক্সেপশন এই সিনেমার ভূয়সী প্রশংসা করেছিলেন। কিন্তু তরুণতররা প্রত্যেকেই শুধু তীব্রভাবে নিন্দাই করেন নাই, সমালোচনাই করেন নাই, দীর্ঘ দীর্ঘ লেখাও লিখেছিলেন। আমি এরকম অন্তত গোটা 10 লেখার খবর জানি এবং এগুলো নিয়ে একটা বই প্রকাশের চেষ্টা এখনো চলছে বলে আমি জানি। এটার আরেকটা গুরুত্বপূর্ণ দিক ছিল, মানে আমি গৌতম ঘোষের সিনেমার অ্যাস্থেটিক্যাল দিকের প্রশংসা আমিও করেছি আমার লেখায়, এবং আরো নানান ধরনের প্রশংসার কাজ তো নিশ্চয় আছে, কিন্তু দৃষ্টিভঙ্গি একটা ব্যাপারকে আমরা কিভাবে দেখব, ওটাতে যে একটা বড় ধরনের পরিবর্তন ঘটেছে সেটা খুব স্পষ্ট হয়ে গিয়েছিল। আরেকটা বড় পরিবর্তন ওই সময় আমরা লক্ষ্য করেছিলাম, সেটা হলো পশ্চিম বাংলার সঙ্গে, প্রধানত কলকাতা কেন্দ্রিক যে পশ্চিম বাংলার বিদ্বৎ সমাজ, বুদ্ধিজীবী সমাজ, তাদের সঙ্গেও পূর্ব বাংলার অন্তত তরুণ সমাজের এই বিষয়ক দৃষ্টিভঙ্গির একটা শার্প ডিস্টিংশন, খুব বড় ধরনের পার্থক্য আসলে ঘটে গেছে। আমরা তরুণতরদের লিখিত কিংবা ফেসবুকের ছোট ছোট প্রতিক্রিয়ায়, মৌখিক প্রতিক্রিয়া আমরা এই ব্যাপারে নিশ্চিত হয়েছি। এখন এই যে বদলে যাওয়া, এই বদলে যাওয়ার জন্য ওই কথাটা আসলে খুব পদ্ধতি মাফিক বলার দরকার ছিল যে আপনি লালনকে আর ফোক হিসেবে পড়তে পারছেন না। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি যে আমরা বাংলা বিভাগের সিলেবাস করার সময় এই ধরনের একটা আমরা বলবো লড়াই করি, এবং কোথাও কোথাও আমরা ফোকলোরের কোর্স থেকে লালনকে বাইরে নিতে পেরেছি, কিন্তু বাংলা বিভাগের সিলেবাসগুলোতে এটা এখনো খুব বেশি ঘটে নাই। এটা ঘটছে। এই যে আমরা বলছি যে এটা ফোকলোরে না পড়ি আপনি কবিতায় পড়ান, কিংবা আপনি মধ্যযুগ হলে মধ্যযুগের সাহিত্যে পড়ান, যদিও লালন সময়ের দিক থেকে মধ্যযুগের নয়, কিংবা গীতি কবিতার একটা কোর্সে পড়ান, এই যে কথাটা উঠছে, এই কথাটা কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তনের সূচক। এই কথাটা উঠছে, এই কথাটা 30-40 বছর আগে আসলে উঠতো না। এখন এই যে উঠতো না, তখন লালনকে ফোক হিসেবে পড়া হতো, এটার জন্য আমি কাউকে দোষারোপ করতে চাই না। এবং যারা লালনকে ফোক হিসেবে পড়েছেন, খুব আন্তরিকতার সঙ্গে পড়েছেন, যথেষ্ট পরিমাণ কাজ টাজও করেছেন, সেগুলো আমাদের জন্য খুব উপকারী, এবং সেগুলো একটা লালন চর্চার ধারাকে অন্তত আমাদের মেইন স্ট্রিম একাডেমিয়াতে খুব সজীব রেখেছে। আমরা জানি যে সারা পৃথিবীতে এরকম লালন গবেষক যথেষ্ট আছে। এটাকে আসলে দেখতে হবে জ্ঞান তাত্ত্বিক পরিবর্তনের দিক থেকে। এটাকে দেখতে হবে যে নতুন সময়ে
ভাবধারার যে পরিবর্তন হয়েছে, চিন্তাভাবনার যে পরিবর্তন হয়েছে, নিজেকে দেখার, বিশ্লেষণ করার, নিজেকে আইডেন্টিফাই করার, চিহ্নিত করার নানান ধরনের দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন ঘটে গেছে সারা পৃথিবীতে, এবং তার প্রভাব আমাদের অঞ্চলে যেভাবে পড়েছে, প্রত্যেক তো টাইম অ্যান্ড স্পেসের স্থানিক রূপান্তরটা আছে, সেই রূপান্তরটা আমাদের এখানে যেভাবে ঘটেছে, তার প্রেক্ষাপটে আসলে লালনকে আমরা নতুনভাবে দেখতে শিখেছি। আমাদের জন্য এটা খুব আনন্দের ব্যাপার যে এই দেখার কাজটা তার বয়সীদের তুলনায় যথেষ্ট পরিমাণ অগ্রসর হয়ে দেখতে শুরু করতে পেরেছিলেন ফরহাদ মজিদ। তিনি এই কাজ শুরু করেছিলেন অন্তত 30-40 বছর আগে বা আরও আগে। আমি তার মিড 70s কবিতাতেই এই আকাঙ্ক্ষার কথা পড়েছি, যে একবার একটু চমকে উঠেছিলাম যে তিনি নিজেকে লালন ফকির রূপে আবিষ্কার করতে চান। একটা নির্দিষ্ট সময়ে তিনি যেন বলতে পারেন, ঘোষণা করতে পারেন যে আমি হচ্ছি লালন ফকির। কিন্তু ওই ঘোষণারও পরবর্তী অনেকগুলো পর্ব পেরিয়ে, আমরা খানিকটা সাক্ষী 3 দশক ধরে, যে অনেকগুলো পর্ব পেরিয়ে তিনি হয়তো এখনকার এই পরিস্থিতিতে উপনীত হয়েছেন, যখন তিনি এটা বলার মতো প্রত্যয় অর্জন করেছেন যে লালনকে একটা মানে পশ্চিমা দর্শন এর মতোই একটা জ্ঞানতাত্ত্বিক ধারা হিসাবে, ভাব হিসাবে উপস্থাপন করা সম্ভব। সেটা পদ্ধতি মাফিক সম্ভব, টেক্সটের নিরিখে সম্ভব, এবং লালনের যারা চর্চা করেন তাদের নিরিখে সম্ভব। লালন এই দিক থেকে যদি পঠিত হতে থাকে তাহলে এর যে অপার সম্ভাবনা আছে এতে কোনো সন্দেহ নাই। কারণ আমরা খেয়াল করব যে লালন 1890-ও জীবিত আছেন। এখন 1890-তে তো আমাদের মডার্ন লিটারেচারের ধারা যথেষ্ট বিকশিত হয়েছে, এবং আমাদের এখানে কলোনিয়াল পিরিয়ড অনেক দূর পর্যন্ত চলে গেছে, আমরা যেটাকে মডার্নিটি বলি সেগুলো বিকশিত হয়েছে। লালন সেগুলোর সঙ্গে প্রত্যক্ষত জড়িত ছিলেন না, এটাকে আমরা প্রশংসা বা নিন্দা কোনোটাই করবো না, এটা বাস্তবতা। কিন্তু চারপাশ সম্পর্কে তার যে বাস্তব জীবনযাপনের ধারণাগুলো ছিল সেগুলো তিনি তার গানে ব্যবহার করেছেন, প্রচুর রেফারেন্স পাওয়া যায়। কিন্তু এই যে তিনি ওয়েস্টার্নাইজড কিংবা কলোনাইজড জ্ঞান ধারার মধ্যে ছিলেন না, এটা তার একটা বিরাট শক্তিমত্তার দিক হিসেবে এখন আবির্ভূত হয়েছে। আরও আগের যদি 100 বছর আগের যদি মানুষ হতেন, ধরা যাক 18 শতকের অনেককেও আমরা এই ধারায় দারুণভাবে পাঠ করতে পারবো। রামপ্রসাদের কথা আপনারা সবাই জানেন, এবং ধরা যাক ভারতচন্দ্র রায় গণেগরকে আমরা এই ধারায় দারুণভাবে পাঠ করতে পারবো। কিন্তু তার তুলনায় লালন আমাদের জন্য বিচিত্র কারণে অনেক বেশি উপযোগী হবে। সেই উপযোগিতার একটা ব্যাপার হলো তার সময়, এবং সময়ের মধ্যে তিনি নিজেকে আমাদের যে ওয়েস্টার্নাইজড এবং মডার্নাইজড যে ধারা, সেই ধারা থেকে যথাসম্ভব দূরে রেখে বাংলার একটা দীর্ঘকালের সাধনার সঙ্গে লিপ্ত থেকে তিনি প্রকাশ করতে পেরেছেন। এটা একটা গুরুতর ব্যাপার। আরেকটা গুরুতর ব্যাপার হলো যে তার একটা খুবই সাবস্ট্যান্সিয়াল একটা অনুসারী দল আছেন, যারা এই কালাম, এই রচনা, এই কবিতা একদম জীবন আচারের মধ্য দিয়ে প্রতিনিয়ত উপলব্ধি করেন, চর্চা করেন, এবং সেটার বাস্তব রূপায়ণ ঘটান। যে কেউ এই ধরনের ইতিহাস ঘাটলেই বুঝতে পারবেন যে এটা যে কোনো তত্ত্ব চর্চার ক্ষেত্রে, যে কোনো বিধিবিধান কিংবা দর্শন কিংবা ভাব চর্চার ক্ষেত্রে এটা কত গুরুত্বপূর্ণ ঘটনা। এর মধ্য দিয়ে এটা প্রতিনিয়ত তাজা থাকার যে সুযোগ পেয়েছে, আমরা সেটা সেই আকারেই আসলে পাচ্ছি। তাহলে লালনের রিটেন টেক্সট আছে, সেগুলো নিয়ে যতই বিতর্ক থাকুক তার সংখ্যা প্রচুর, এবং একই সঙ্গে আমাদের তিনি এমন এক ভান্ডার আমাদের সামনে হাজির করেন যেটা আমাদের যে সংকট, একটা ওয়েস্টার্নাইজড মডার্নিটির সংকট, সেটার বাইরে আমাদের একটা পা ফেলতে সাহায্য করে। এবং এর বাইরে তার অনুসারী ধারা আছে, তারা ওই কালাম নিয়মিত চর্চা করে এটাকে তাজা রাখতে পারেন। এই বিরাট সুবিধা নিয়ে আমরা যদি এখনকার নতুন জ্ঞানতাত্ত্বিক এবং পদ্ধতিগুলো ইস্তেমাল করে এই চর্চাটা করতে পারি, তাহলে এটার আসলে প্রভাব সুদূর প্রসারী হওয়ার কথা। এটা আমাদের আর যাবতীয় ব্যাপারেও বিশেষভাবে দৃষ্টি ফেরাতে সাহায্য করবে। আমাদের যে মডার্নাইজেশনের কারণে, ওয়েস্টার্নাইজেশনের কারণে আমরা যে নানান ধরনের ফেক এক্সিস্টেন্সের মধ্যে, আইডেন্টিটির মধ্যে জীবনযাপন করি, এবং ওগুলোকে অস্বীকার করার কোনো কারণ নাই। আমরা ডেফিনেটলি ওয়েস্টার্নাইজড, আমরা ডেফিনেটলি মডার্নাইজড,
কিন্তু তার মধ্যে যে নানান ধরনের মেকি ব্যাপার আছে, ওই ব্যাপারগুলো সম্পর্কে অনবরত দ্রুত এবং বিপুল সংখ্যক মানুষের সচেতন হওয়া, তার দৃষ্টি ফেরানো এবং সেগুলোকে নির্ভরযোগ্যভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে শেখা, এটার একটা বিরাট জোয়ার আসলে হওয়ার সুযোগ আছে এই লালন চর্চার মধ্য দিয়ে। এই ব্যাপারটাকে সিস্টেম্যাটিক্যালি বলতে পারার একটা প্রত্যয় আমাদেরকে জুগিয়েছেন আসলে আমি বলবো প্রায় এককভাবে কবি দার্শনিক ফরহাদ মাজার। আমি খুবই খুশি যে তিনি এই দায়িত্ব নিতে সম্মত হয়েছেন এই ধরনের একটা অনুষ্ঠানে, যেখানে গানের সঙ্গে চিন্তাভাবনার ব্যাখ্যা সহযোগে ব্যাপারটাকে একটা অন্যরকম জ্ঞানতাত্ত্বিক চর্চায় উপনীত করার যে অভিজ্ঞতা তার দীর্ঘদিনের চর্চার কারণে সঞ্চিত হয়েছে, সেটা আমাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে তিনি সম্মত হয়েছেন। এই জন্য তাকে আমি আরেকবার ধন্যবাদ জানাই। আমি আশা করি যে সামনের সময়টাতে আমরা যে সেশনটা উপভোগ করব সেটা আমাদের জন্য জ্ঞানগতভাবে খুব গুরুত্বপূর্ণ হবে এবং এটা চারদিকে দ্রুত ছড়িয়ে পড়বে প্রথমে বাংলাভাষী অঞ্চলে এবং তারপর তার বাইরে। ধন্যবাদ।